হাই বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজকে শুরু করছি ক্লাস 6-এর প্রথম অধ্যায় হিস্ট্রির 7 নাম্বার পেজের থেকে কোশ্চেন অ্যান্সার। ভারতীয় উপমহাদেশের ভূগোল। এখান থেকে কি কোশ্চেন আছে না, ভারতীয় উপমহাদেশ কাকে বলে তোমরা সবাই দেখতে পাচ্ছ, এগুলো একটু দাগ দিয়ে পড়ে নেবে, ঠিক আছে? তারপরে উপমহাদেশ কথার অর্থ কি? প্রায় এই একটা মহাদেশের মতো বড় অঞ্চলকে বলা হয়। তারপর এখানে আরও কোশ্চেন আসছে, সেখানকার নানান রকম পরিবেশ ও মানুষ, পাহাড়, নদী, সমুদ্র, মরুভূমি সব মিলিয়ে উপমহাদেশের পরিবেশ, মানুষের খাবার, পোশাক, ঘরবাড়ি ও নানান রকম এই হরেক রকম মিলেমিশে বিরাট এলাকা নিয়েই ছিল ভারতীয় উপমহাদেশ। তার উত্তর দিকে ছিল পাহাড়ি অঞ্চল, সিন্ধু ও গঙ্গা নদীর দুপাশে বিরাট সমভূমি অঞ্চল, বিন্ধ্য পর্বতের দক্ষিণ দিকে ত্রিকোণাকার অঞ্চল। এই নিয়েই তৈরি হয়েছিল ভারতীয় উপমহাদেশের ভূগোল। ভারতীয় উপমহাদেশকে একসময় ভারতবর্ষও বলা হতো। ভারত ছিল পুরনো একটা জনগোষ্ঠী। এই জনগোষ্ঠী যে অঞ্চলে থাকতো তাকে বলা হতো ভারতবর্ষ। ভারত শব্দের একটি অর্থ কি না, ভারতের বংশধর। তবে ভারতবর্ষ বলতে সব সময় পুরো ভারতীয় উপমহাদেশকে বোঝাতো না। আমি যেগুলো পেন্সিলে মার্ক করে দিয়েছি সেগুলো একটু ভালো করে পড়ে নিও। এরপর 8 নাম্বার পৃষ্ঠাতে একটা কোশ্চেন আছে, সেটা হলো ভারতে প্রথম যাত্রী নিয়ে ট্রেন কবে চলে? 1853 সালে 16 এপ্রিল। তারপর এই জায়গাটা পড়তে পারো, হাজার হাজার বছরকে বোঝাতে একটি অব্দ ব্যবহার করা হয়, সেটা হলো যুগ। মোটামুটিভাবে অনেক লম্বা একটা সময় বোঝাতে যুগ কথাটা ব্যবহার হয়। আবার ধরো হাজার হাজার বছর এই পৃথিবীতে বরফ জমেছিল, সেই লম্বা সময়কে বোঝাতে তুষার বরফ যুগ কথাটা বলা হয়। এক সময়ে মানুষ তামা, ব্রোঞ্জ, লোহা এইসব ধাতুর ব্যবহার শিখল, সেই সময়টাকে বোঝাতে ধাতুর যুগ বলা হয়। কিন্তু ধাতুর যুগের মধ্যেও ভাগ আছে। যখন শুধু তামার ব্যবহার জানতো সেটা তামার যুগ, তেমনি পরে যখন লোহার ব্যবহার শিখলো তখন শুরু হলো লোহার যুগ। এতটা। তারপর তবে লোহার যুগেও পাথর, তামা এসবের ব্যবহার বন্ধ হয়ে গেল না, কিন্তু লোহাই তখন সবচেয়ে বেশি কাজে লাগতো। লোহার যন্ত্রপাতি ব্যবহার করে মানুষ সহজে কাজ সারতে পারত, তাই এই সময়টার নাম হলো লোহার যুগ। তারপরে এখানে পড়বে কিন্তু ঠিক করে কোনো যুগ শেষ হলো, এই সব প্রশ্নের উত্তর দেওয়াটাও সহজ নয়, তাই সেসবের উত্তর দিতে গিয়ে একটা কথা জুড়ে দেওয়া হয়, কি না অনুমান। তার মানে অনুমান বা আন্দাজ করে নেওয়া হয়েছে এমন। এটা পড়ে নেবে। আর্যাবর্ত ও দাক্ষিণাত্য। ভারতবর্ষের উত্তর ও দক্ষিণ অংশকে ভাগ করেছে বিন্ধ্য পর্বত। সাধারণত ভাবে আর্যরা উত্তর অংশে বাস করত বলে এদেরকে আর্যাবর্ত বলা হতো। আর আর্যাবর্তের সীমানা নানান সময়ে বদলেছে। এক সময় আর্যাবর্ত বলতে প্রায় পুরো উত্তর ভারতকেই বোঝানো হতো। বিন্ধ্য পর্বত পর্বতের দক্ষিণ দিকে আর্যাবর্তদের বিশেষ কোনো প্রভাব ছিল না। এই দক্ষিণ ভাগকেই বলা হতো দাক্ষিণাত্য। বিন্ধ্য পর্বত থেকে কন্যাকুমারিকা ছিল দাক্ষিণাত্য অঞ্চল। দ্রাবিড় জাতির বাস ছিল দাক্ষিণাত্যে কাবেরী নদীর দক্ষিণ অংশকে, তাই দ্রাবিড় দেশও বলা হতো। দাক্ষিণাত্য অঞ্চলে ভাষাগুলি দ্রাবিড় ভাষা বলা হতো। বইটি ভালো করে পড়ে যদি কোশ্চেন অ্যান্সার করো তাহলে পরীক্ষায় খুব ভালো নাম্বার পাবে। তাই আগে সর্বপ্রথম বইটি রিডিং পড়ে আমি যে কোশ্চেনগুলো দাগ দিয়ে দিয়েছি সেগুলো ভালো করে পড়বে। এরপর দেখো এখানে প্রাক ঐতিহাসিক যুগ কাকে বলে এটা পড়বে। প্রাক কথার অর্থ কি এটা পড়বে। প্রাক ঐতিহাসিক যুগ কাকে বলে, ঐতিহাসিক যুগ, এগুলো পড়ে নেবে। আর এগুলো মানে যুগকে কয় ভাগে ভাগ করা যায়? 3 ভাগে। একটা হলো প্রাকৈতিহাসিক যুগ, একটা প্রাগৈতিহাসিক যুগ আর ঐতিহাসিক যুগ, এবং কাকে বলে এটাও পড়ে নেবে সাথে। তারপর 9 নাম্বার পেজের নিচের দিকে দেখো যেগুলো দাগ দিয়েছি সেগুলো একটু ভালো করে পড়ে নেবে। আমি একবার বুঝিয়ে দিচ্ছি।
সাল বোঝাতে অব্দ ও বছরগুলো ব্যবহার হয়। ইতিহাসে নানান রকম শব্দের ব্যবহার দেখা যায়। কোনো বড় বা জরুরি ঘটনাকে ধরে অব্দ গোনা হতো। রাজাদের শাসন ধরেও অব্দ গোনা চালু ছিল, যেমন কনিষ্কাব্দ, গুপ্তাব্দ, হর্ষাব্দ ইত্যাদি। তাহলে বিভিন্ন ধরনের অব্দগুলো কি কি যদি আসে তাহলে এগুলো পড়ে নেবে। কুষাণ সম্রাটদের মধ্যে সেরা কে ছিলেন? কনিষ্ক। তিনি সিংহাসনে বসে এক নতুন অব্দ গণনা চালু করেন। সেই অব্দ গণনাকে কি বলা হয়? কনিষ্কাব্দ। কনিষ্ক যুক্ত অব্দ। কনিষ্কাব্দের আর এক নাম শতাব্দ। ধরা হয় 88 খ্রিস্টাব্দে 78 খ্রিস্টাব্দে কনিষ্ক সিংহাসনে বসেন। তাহলে খ্রিস্টাব্দ থেকে 78 বাদ দিলে কত শতাব্দ তা জানা যাবে। গুপ্ত সম্রাট প্রথম চন্দ্রগুপ্ত একটা অব্দ গণনা চালু করেন, তাকে গুপ্তাব্দ বলা হয়। 319 থেকে 320 খ্রিস্টাব্দ নাগাদ গুপ্তাব্দ গণনা শুরু হয়। হর্ষবর্ধনও রাজা হওয়ার সময় 606 খ্রিস্টাব্দ থেকে হর্ষাব্দ গণনা চালু করেন। পরের পেজে যেগুলো দাগ দিয়ে দিয়েছি সেইগুলো একটু একটু করে পড়ে নেবে। এখানে বোঝার মতো ঠিক তেমন কিছু নেই, শুধু এই সাল তারিখগুলো একটু একটু মুখস্থ করে নিও। নেক্সট পেজ, এখানকার কোশ্চেনগুলো যেমন শতাব্দী বা শতক কাকে বলে, এই কোশ্চেনটা মুখস্থ করে নিও। এছাড়া বাকিটা রিডিং পড়বে ভালো করে। এখান থেকে আর কোনো কোশ্চেন নেই, দেখতেই পাচ্ছ। মাটির ওপরে ইতিহাস, মাটির নিচের ইতিহাস, এগুলো একটু ভালো করে রিডিং পড়ে খুঁটিয়ে খাটিয়ে করে নেবে। একটু ভালো করে রিডিং পড়বে, যাতে ওই রিডিংয়ের মাধ্যমেই কোনো কোশ্চেন এলে বইয়ের মধ্যে যদি থাকে সেগুলো তোমরা সলভ করে নিতে পারো। তাই সমস্তটি ভালো করে একটু রিডিং পড়ে নিও।